নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের এই উদ্যোগ। করোনা পর্বে বিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছে এবং তার জন্যই বাড়িতে বসেই ক্লাস করার এই অভিনব প্রয়াস আপনাদের সামনে। বাংলার শিক্ষা ক্লাসরুম 2022 প্রত্যেক সোম, বুধ এবং শুক্র দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস এবং মঙ্গল বৃহস্পতি দশম শ্রেণীর জন্য ক্লাস থাকবে। ছাত্রছাত্রীরা অবশ্যই চোখ রাখুন জি 24 ঘন্টার পর্দায়। কিভাবে এই ক্লাস হবে, কিভাবে আপনারা প্রশ্ন পাঠাতে পারবেন, সমস্তটাই কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যেই আপনাদের জানাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের ক্লাস 12-এর আজকের বিষয় হচ্ছে কেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। এবং এই আলোচনার জন্য আজকে যারা স্টুডিওয়ে রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন মৌসুমী মণ্ডল, নোনাকুণ্ড মহাদেব বিদ্যা মন্দির হাই স্কুলের শিক্ষক মৌসুমী মণ্ডল রয়েছেন। এরই পাশাপাশি রয়েছেন তাপস সামন্ত, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক। দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে ম্যামের কাছে যাই। ম্যাম, আজকের বিষয় কেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। তো বিষয় সম্পর্কে প্রথমে একটু যদি ধারণা নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, প্রথমেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি আমার ভালোবাসা জানাই। তোমরা ভালো করে পড়াশোনা করো, সামনে উচ্চ মাধ্যমিক। তো আজকে আমাদের বিষয় রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। নামটা থেকেই বুঝতে পারছো, রাসায়নিক গতিবিদ্যা মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সংক্রান্ত, সমীকরণের বেগ সংক্রান্ত বিষয়। তো ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম যে A+B থেকে C এবং D উৎপন্ন হলো। তো এই বিক্রিয়া থেকে আমরা কি বুঝতে পারি না, বিক্রিয়াটার থেকে কি পরিমাণ বিক্রিয়াত পদার্থ কত সময় উৎপন্ন হবে। এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কত সময় কত সময় বিক্রিয়ার হারটা আসবে বা বিক্রিয়ার হার কত হবে, বিক্রিয়ার হার কিভাবে বাড়ানো যাবে বা কমানো যাবে, বিক্রিয়ার সম্ভাব্য গতিপথ কি হবে। এই সংক্রান্ত বিষয়গুলো এই রাসায়নিক গতিবিদ্যার অন্তর্ভুক্ত। আমরা যখন শরীর খারাপ হয় তখন আমরা একটা ওষুধ খাই, তো ওষুধ খেলাম, ওষুধটা খাবার সঙ্গে সঙ্গে কি তার কাজ শুরু হয়? নিশ্চয়ই না। খানিকক্ষণ ওষুধটা শরীরে যাওয়ার খানিকক্ষণ পরে কাজ শুরু হয়। তো এই যে ওষুধের কাজ কখন শুরু হবে বা কতক্ষণ পরে শুরু হবে, এটাও কিন্তু রাসায়নিক গতিবিদ্যারই বিষয় বা রাসায়নিক গতিবিদ্যা থেকে আমরা জানতে পারি। তো বিক্রিয়া হারের ওপর ডিপেন্ড করে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অতি দ্রুতগতির বিক্রিয়া, যেখানে বিক্রিয়াগুলোকে মেশানোর সঙ্গে সঙ্গে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয়ে যায়। সেকেন্ড হচ্ছে অতি মন্থর গতি বিক্রিয়া, যেখানে বিক্রিয়াটা এতটাই স্লো হয় যে বিক্রিয়কের পরিবর্তন আমরা বুঝতে পারি না। আর 3 নম্বর হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া, যেখানে বিক্রিয়কের পরিবর্তনটা এভাবেই হয় যে না অতি দ্রুত না অতি স্লো, এরকমভাবে হয়। তো এই মধ্যম গতির বিক্রিয়া যেগুলো, সেগুলো নিয়ে আজকে আমাদের পড়াশুনো। তো মধ্যম গতির বিক্রিয়ার পরিমাপ আমরা করতে পারি। মধ্যম গতির বিক্রিয়ার হার আমরা কিভাবে মাপবো সেটা আমরা দেখবো এখানে। তার আগে বলি হার কাকে বলে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে হার মানে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পার্থক্য বাই সময়ের পার্থক্য, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ অন্তর্হিত হচ্ছে বা কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। যদি এই ঘটনাটাকে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখাই, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থের পরিমাণ বেশি ছিল এবং যত সময় এগিয়েছে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমেছে। এবং বিক্রিয়ার শুরুতে বিক্রিয়াত পদার্থের পরিমাণ নিশ্চয়ই ছিল না, তখন তো উৎপন্নই হয়নি। যত সময় এগিয়েছে বিক্রিয়াত পদার্থের পরিমাণটা কিন্তু বেড়েছে। এবারে এই বিক্রিয়া হারের যে সংজ্ঞা আমি বললাম, এটাকে আমরা গাঢ়ত্ব দিয়েও বলতে পারি। আমি বললাম পরিমাণ দিয়ে, এবার গাঢ়ত্ব দিয়ে বলি। গাঢ়ত্ব দিয়ে আমরা একইভাবে বলতে পারি যে একক সময় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিমাণ, গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণকে বোঝায়। বিক্রিয়া হার, এটাকে আমরা প্রকাশ করি স্মল আর দিয়ে। তো এই স্মল আর এর সমীকরণ প্রতিষ্ঠা আমরা কিভাবে করতে পারি, মানে এই হারটাকে আমরা প্রকাশ করব কি করে, বিক্রিয়া হারটাকে আমরা প্রকাশ করব কি করে। না, বিক্রিয়া হারকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, একটা বিক্রিয়কের সাপেক্ষে, একটা বিক্রিয়াত পদার্থের সাপেক্ষে। বিক্রিয়কের সাপেক্ষে কিভাবে প্রকাশ করব না, বিক্রিয়কের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে বিক্রিয়কের অন্তিম পরিমাণ আর বিক্রিয়কের যে প্রাথমিক পরিমাণ, দুটোকে যদি আমরা মাইনাস করি কি পাবো না, একটা ভ্যালু পাবো যেটাকে আমরা দেখো ডেল্টা এ দিয়ে প্রকাশ করছি। তো ডেল্টা এ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি, A2 - A1, যেখানে A2 হলো অন্তিম গাঢ়ত্ব এবং A1 হলো প্রাথমিক গাঢ়ত্ব। কিন্তু এখানে প্রাথমিক গাঢ়ত্ব বেশি এবং অন্তিম গাঢ়ত্ব হচ্ছে কম, তাহলে বিয়োগফলটা কি আসবে, নেগেটিভ আসবে। কিন্তু বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে কি হয় না, বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে
বিক্রিয়াজাত পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, তাহলে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে কি হবে, গাঢ়ত্বের পরিমাণের যে পার্থক্যটা আমরা পাবো সেটা কিন্তু পজিটিভ পাবো। এবারে আসছি যে বিক্রিয়কের সাপেক্ষে আমরা বিক্রিয়া হারকে কিভাবে লিখবো। না, বিক্রিয়কের গাঢ়ত্বের পার্থক্য ডিভাইড বাই সময়ের পার্থক্য, মানে হচ্ছে ডেল্টা এ বাই ডেল্টা টি। ডেল্টা টিটাকে কি বলছি না, টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ সময়ের পার্থক্য। আর একইভাবে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কী হয় বলবো না, আর ইজ ইকাল টু ডেল্টা বি বাই ডেল্টা টি। দুটো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষের এই যে দুটো হারকে আমরা লিখলাম, এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি যে আর ইজ ইকাল টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকাল টু ডেল্টা বি বাই ডেল্টা টি। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যদি সহগগুলো সমান হয় সেক্ষেত্রে আমাদের রেট ইকুয়েশন লিখতে বা বিক্রিয়ার হার লিখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সহগের পরিমাণ সমান না হয়, তার জন্য কি করতে হয়, ধরো এখানে একটা বিক্রিয়া লিখেছি আমি a প্লাস 3b থেকে 2c উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল a যখন অন্তরিত হচ্ছে তখন 3 মোল b অন্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ a এবং b এর অন্তরিত হওয়ার হারটা সমান নয়। আবার দেখো 2c মোল বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। তো এই যে তোমার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ, যে বিক্রিয়ক পদার্থের হ্রাসের পরিমাণ বা বিক্রিয়াজাত পদার্থের যে বৃদ্ধির পরিমাণটা এখানে পাচ্ছি আমরা, এর হারটা কিন্তু সব জায়গায় সমান নয়। আমি একটু থামাচ্ছি, বিক্রিয়ার হার নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, তো একটা প্রশ্ন যদি আমি নিয়ে নিই। প্রশ্ন পাঠিয়েছে প্রতিমা মাইতি, নন্দীগ্রাম, অশ্বত্থতলা, নিবেদিতা কন্যা বিদ্যা মঠ স্কুল থেকে পাঠিয়েছে, পূর্ব মেদিনীপুর। আর প্রতিমার যেটা প্রশ্ন, যে বিক্রিয়ার হারকে কোন সময় ধনাত্মক চিহ্ন এবং কোন সময় ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং কেন? এটা খুবই ভালো প্রশ্ন, যে বিক্রিয়ার হারকে আমরা দেখছি তো কখনো নেগেটিভ সাইন কখনো পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এখানে একটা কথা মনে রাখবে যে যখন বিক্রিয়কের সাপেক্ষে রেটকে আমরা প্রকাশ করব, তখন সেখানে আমরা বিক্রিয়কের সাপেক্ষে রেটকে প্রকাশ করার সময় আমরা এটাকে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করব। কেন না, বিক্রিয়কের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পায়, তাহলে ডিফারেন্সটা কি হবে, নেগেটিভ ভ্যালু পাবো। আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কি হয় না, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পায় সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে এখানে গাঢ়ত্বের পার্থক্যটা কি পাবো না, প্লাস সাইন পাবো। তাই আমরা এখানে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ার হারকে ধনাত্মক সাইন দিয়ে প্রকাশ করব এবং বিক্রিয়কের ক্ষেত্রে আমরা ঋণাত্মক সাইন দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আরও একটা প্রশ্ন, একটু স্যারের কাছে যাই। একটা কোয়েশ্চেন দিয়েছেন একজন, সেটা হচ্ছে দেবস্মিতা দে, কৈঠা হাই স্কুল থেকে। দেবস্মিতার যেটা কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতায় এ প্লাস বিবি থেকে সিসি বিক্রিয়ার হার আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, উষ্ণতা স্থির রেখে এ ও বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে হার হয় R2, তাহলে R2 এবং R1 এর অনুপাত কত? কোয়েশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, তাহলে এটা আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে এটা আমরা একটু বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দিচ্ছি, সেটাই ভালো হবে। আপনারাও কিন্তু যারা প্রশ্ন করতে চাইছেন ডিরেক্ট, তারা প্রশ্ন করতে পারেন। নাম্বারটা আরও একবার বলে দিই, 40594020, 40594023। এই নাম্বারে কিন্তু আপনারা ডিরেক্ট স্যার এবং ম্যামের কাছে আপনাদের যে কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেন করতে পারেন, এবং উত্তরের জন্য অবশ্যই টিভির পর্দায় আপনাদের নজর থাকুক। প্রথমেই বলা আছে যে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু R1 ইকুয়াল টু কে, এর কনসেন্ট্রেশন পাওয়ার এম, বি এর কনসেন্ট্রেশন পাওয়ার এন। একই উষ্ণতায় কী করা হয়েছে, গাঢ়ত্বগুলো দ্বিগুণ করা হয়েছে, তাহলে তখন R2 ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশনগুলো দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে এখানে আমরা 2 বের করে নিলাম, 2 টু দি পাওয়ার এম প্লাস এন আসবে, এ টু দি পাওয়ার এম, কনসেন্ট্রেশন বি আছে এন। এবার R2 বাই R1, R2 বাই R1 আমরা যদি করি তাহলে কে কেটে যাবে, তাহলে একেবারে আমরা 2 টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এদের অনুপাত হবে 2 টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে স্যার, অবশ্যই আপনারা অনেকেই এরকম ইকুয়েশন নিয়ে কোয়েশ্চেন পাঠিয়েছেন, সেগুলো বোর্ড ওয়ার্কের মাধ্যমে অবশ্যই আপনাদের যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন তাদের বুঝিয়ে দেওয়া হবে। আমরা আবারও একটুখানি আলোচনায় ফিরি, ম্যামের কাছে আবার একটু যাই। হ্যাঁ, তো আমি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সহগ সমান নয় সেই ক্ষেত্রে বলছিলাম যে সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারটাকে কীভাবে লিখব।
না সেক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে যে বিক্রিয়কের যে সহগগুলো থাকবে বা বিক্রিয়ত পদার্থের যে সহগগুলো থাকবে সেগুলো দিয়ে রেটের ইকুয়েশন লেখার সময় রেটটাকে ভাগ করে দেওয়া। যেমন ধরো এর সাপেক্ষে এ হচ্ছে বিক্রিয়ক পদার্থ, তাহলে এর সাপেক্ষে যদি আমি বিক্রিয়ার হারটা লিখি তাহলে আমরা কি লিখবো, মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। মাইনাস কেননা বিক্রিয়ক পদার্থ। যদি বি এর সাপেক্ষে লিখি তাহলে কিভাবে লিখবো না মাইনাস 1/3 ডেল্টা বি বাই ডেল্টা টি, কেননা এখানে বি এর সহগ আছে 3, এখানে এটাকে তাই 1/3 হিসেবে লিখতে হবে। আর মাইনাস কেন লিখতে হবে, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া হার। এবারে আসছি বিক্রিয়াত পদার্থের জন্য, সেখানে দেখো লিখছি 1/2 ডেল্টা সি বাই ডেল্টা টি। এখানে 1/2 কেন লেখা হচ্ছে না 2 হচ্ছে বিক্রিয়াত পদার্থ এবং তার সাপেক্ষে আমরা এটাকে 1/2 হিসেবে লিখবো। বিক্রিয়া হারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটু যদি ফুল স্ক্রিন করে দেওয়া যায় তাহলে স্ক্রিনে আসবে এবং পড়ুয়াদেরও সুবিধা হবে। বিক্রিয়া হারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার, একটা তাৎক্ষণিক বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার কি না, এই যে আমরা বিক্রিয়ার হারটা পড়ে এলাম এতক্ষণ ধরে সেটাকেই বলা হচ্ছে গড় বিক্রিয়ার হার, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। গড় বিক্রিয়া হারকে আমরা আর অ্যাভারেজ দিয়ে প্রকাশ করি এবং এখানেও আমরা রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের সাপেক্ষে আমরা বিক্রিয়া হারটাকে লিখব একইভাবে মাইনাস ডেল আর বাই ডেল টি, আর প্রোডাক্টের সাপেক্ষে লিখব ডেল পি বাই ডেল টি। এরপরে আসছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার কি না, কোনো মুহূর্তের যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাসের হার এবং বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণকে আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক হার দিয়ে প্রকাশ করা হয়। তো তাৎক্ষণিক হারের ক্ষেত্রে যদি আমরা ভাবি যে কিভাবে মাপবো, ধরলাম 5 সেকেন্ডে একটা কোনো বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ ছিল এ কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব ছিল এ এবং বি এর গাঢ়ত্ব ছিল বি। আমি ধরলাম 5 মিনিট 10 সেকেন্ড পরে বা 5 মিনিট 5 সেকেন্ড পরে আমি ওই বিক্রিয়কের এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিমাণ জানতে চাইছি। সেক্ষেত্রে যদি আমি লিখি যে ডেল্টা এ বাই ডেল্টা টি, তাহলে এখানে হারটা আমরা কীভাবে প্রকাশ করব না, এটাকে বলা হয় আর ইনস্ট্যান্টেনিয়াস। তো এটাকে লিমিট দিয়ে প্রকাশ করা, যেহেতু খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে এই হারটাকে আমরা মাপতে পারি। তো সেখানে কি লেখা হবে, মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইজিক্যাল টু কি লিখবো, ডি এ বাই ডিটি মাইনাস ডি এ বাই ডিটি। তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। আগে আমরা দেখলাম গড় বিক্রিয়ার হারকে ডেল্টা দিয়ে প্রকাশ করছি, তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা ডি দিয়ে প্রকাশ করব। একইভাবে যদি বিক্রিয়াত পদার্থের কথা বলা হয় তো সেখানেও আমরা কিন্তু তাৎক্ষণিক হারকে কীভাবে লিখবো, ডিবি বাই ডিটি। আচ্ছা, আমরা এর মধ্যেই কি আর একটা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি? আরও একটা ইকুয়েশন নিয়েই রয়েছে। কোয়েশ্চেন পাঠাচ্ছে সার্থক দে এবং সায়ন সরকার, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, কোয়েশ্চেন নাম্বার 3। তাদের যেটা প্রশ্ন, একটি বিক্রিয়ার হার এর ধ্রুবকের মান 3.2 × 10⁻³ ডিএম কিউব পার মোল পার সেকেন্ড হলে বিক্রিয়াটির ক্রম কত? বিক্রিয়াটির প্রত্যেকটা কোয়েশ্চেন 3টা যদি স্ক্রিনেও দেখানো সম্ভব হয় একটু যদি অপারেট করা যায়। প্রত্যেকটি ক্রমের বিক্রিয়ার একক কিন্তু আলাদা হয়। কোনো দুটো বিক্রিয়ার আলাদা আলাদা ক্রম অথচ তাদের ইউনিট একই, এটা হতে পারে না। তাহলে আমরা কি করব, ইউনিটগুলো দেখে আমরা ঠিক করে নেব এটা কোন ক্রম। এখানে রয়েছে ডিএম কিউব, মোল ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে এমনিতেই হয় কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স। আমরা যদি কম্পেয়ার করি তাহলে এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হবে, অর্থাৎ এটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এইটা আপনারা যারা এই মুহূর্তে স্ক্রিনে চোখ রেখেছেন তাদের প্রত্যেকটা কিন্তু ইকুয়েশন স্যার অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, বোর্ড ওয়ার্কের মাধ্যমে ম্যাম সুন্দরভাবে আলোচনা করছেন এবং যাদের ডিরেক্ট কোয়েশ্চেন রয়েছে তারাও কিন্তু আমাদের স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরব। ম্যাম, হ্যাঁ, তো আমি তাৎক্ষণিক বিক্রিয়া হার পর্যন্ত বললাম। এবারে আমি বলছি যে বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের এককে আমরা কীভাবে প্রকাশ করব। বিক্রিয়া হার আমরা এইমাত্র কি পড়লাম না, বিক্রিয়া হার মানে হচ্ছে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। গাঢ়ত্বের এককে যদি আমরা মোল পার লিটারে প্রকাশ করি এবং সময়ের এককে যদি সেকেন্ড অ্যান্ড মিনিটে প্রকাশ করতে পারি, সেকেন্ড বা মিনিটে প্রকাশ করতে পারি, তাহলে আমরা কীভাবে গাঢ়ত্বের হারের একক লিখতে পারি না, মোল পার লিটার পার সেকেন্ড বা মোল পার লিটার পার মিনিট। তো এরপরে চলে যাচ্ছি আমি পরেরটাতে। আচ্ছা, পরের টপিকেও আমরা যাব। একটা ফোন নিয়ে নি, ফোন এসেছে। স্নিগ্ধা দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। স্নিগ্ধা, তোমার কোয়েশ্চেন। স্নিগ্ধা শোনা যাচ্ছে?
স্নিগ্ধা, তোমার প্রশ্ন। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্নিগ্ধা, তোমার প্রশ্নটা বলো। একটি টিভি আবদ্ধ সাউন্ডটা মিউট পাত্রে করে বলো। টিভি সাউন্ডটা মিউট করে প্রশ্ন করো। একটি আবদ্ধ পাত্রে 2A থেকে 4B প্লাস C গ্যাসীয় বিক্রিয়াটি সংঘটিত হয় যদি 10 সেকেন্ড সময়, তাহলে P গাঢ়ত্বে 5 × 10⁻³ মোল লিটার বৃদ্ধি পায়। 1 নম্বর হচ্ছে B উৎপন্ন হওয়ার হার, 2 নম্বর হচ্ছে A অন্তরিত হওয়ার হার, আর 3 নম্বর হচ্ছে বিক্রিয়াটির বিক্রিয়া হার। কোশ্চেনটা আরেকবার বললে হবে। কোয়েশ্চেনটা আরেকবার একটু রিপিট করবে স্নিগ্ধা। একটি আবদ্ধ পাত্রে 2A থেকে 4B প্লাস C উৎপন্ন গ্যাসীয় বিক্রিয়াটি সংঘটিত হয় যদি 10 সেকেন্ড সময়ে, তাহলে B গাঢ়ত্বে 5 × 10⁻³ মোল লিটার বৃদ্ধি পায়। 1 নম্বর হচ্ছে B উৎপন্ন হওয়ার হার, 2 নম্বর হচ্ছে A অন্তরিত হওয়ার হার, আর 3 নম্বর হচ্ছে বিক্রিয়াটির বিক্রিয়া হার। শুনতে থাকো স্নিগ্ধা, তোমার উত্তর অবশ্যই পাবে। আরও একটা ফোন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, সূর্যকান্ত রায়। সূর্যকান্ত, তোমার প্রশ্ন। টিভি সাউন্ড মিউট করে প্রশ্ন করো সূর্যকান্ত। হ্যাঁ ম্যাডাম, বলছি যে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে কেন স্লো স্টেপটাকে আরডিএস ধরা হয়? বুঝে গেছি। স্লো স্টেপ। আচ্ছা, আমরা উত্তরটা অবশ্যই নেব। একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো। স্নিগ্ধা এবং সূর্যকান্ত দুজনেই শুনতে থাকো, আপনারাও শুনতে থাকুন, সঙ্গে থাকুন। প্রেরণা বিরতির পর দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আমি ডিরেক্ট স্যারের কাছে যাব। স্যার, যেই প্রশ্নটা আমরা বিরতির আগে নিয়েছিলাম তার উত্তর যদি নিয়ে নেওয়া যায়। আচ্ছা, যখন কোনো বিক্রিয়া একাধিক স্টেপে ঘটে, একাধিক ধাপে ঘটে, তখন সবচেয়ে স্লো স্টেপ যেটা বলে আমরা রেডিটারমিনিং স্টেপ বলি, অর্থাৎ একটা বিক্রিয়া যদি 3টে বা 4টে বা 5টা ধাপে হয়, যার রেট সব থেকে কম, প্রত্যেকটা স্টেপেরই রেট আলাদা, সবচেয়ে যেটা কম সেটাকে কেন রেডিটারমিনিং স্টেপ বলা হয়, ওটাই কেন বিক্রিয়ার মন্থরতম ধাপ বলা হয়। এটা তার কারণ হচ্ছে পুরো বিক্রিয়াটা ওই স্টেপটা দ্বারাই কন্ট্রোল হবে। কীরকম, একটা অন্য উদাহরণ দিলে ভালোভাবে বোঝা যাবে। সাপোজ একটা বাইক তৈরি করা হবে। বাইক তৈরি করতে গেলে তার দুটো চাকা ফিট করতে হবে, ইঞ্জিন তৈরি করতে হবে, ইলেকট্রিকের কাজ আছে, পেইন্ট আছে, বিভিন্ন জন বিভিন্ন কাজ করবে, কারণ কোনো ওয়ার্কার একসাথে সব কাজগুলো করে না। তাহলে এবার দেখা গেল যে ইঞ্জিনটা ফিট করতেই সব থেকে দেরি হয়, স্লো হয়। তাহলে হয়তো চাকাগুলো পার ডে হয়তো 20টা চাকা তৈরি হয়ে গেল, ইঞ্জিন পার ডে হয়তো 4টে ইঞ্জিন তৈরি হলো, রং করা হয়ে যাচ্ছে তো বডিটাতেও অনেকগুলো, কিন্তু ইঞ্জিন তৈরি হচ্ছে প্রতিদিন 4টে। তাহলে কি পার ডে প্রোডাকশান রেট কিন্তু ইঞ্জিনের সেই 4-এর বেশি হবে না। সে যদি চাকা 20টা থেকে 40টাও তৈরি করে দেয়, কিন্তু পুরো ইঞ্জিন বা পুরো যে বাইকটা ফিট হবে সেটা কিন্তু 4টের বেশি হবে না। তার মানে পুরো স্টেপটাকে আমাদের যেটা স্লো স্টেপ, সেই স্লো স্টেপটাই হচ্ছে মেন স্টেপ, ওই অনুযায়ী পুরো জিনিস। তেমনি একটা বিক্রিয়া যখন স্লো স্টেপ, সেটা মেন স্টেপ ধরা হবে, কারণ ওর উপরে পুরো রেট নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা, আরও একটা প্রশ্ন নিয়ে নিই। প্রশ্ন পাঠিয়েছে পলাশ মান্না, বনাই বাসন্তী বিদ্যাপীঠ, পশ্চিম মেদিনীপুর থেকে। এটা একটুখানি ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন। সেটা হচ্ছে শূন্য ক্রমবিক্রিয়ার অর্ধ জীবনকালের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। এই প্রশ্নের উত্তর স্যার। গাণিতিক রূপ অর্ধ জীবনকাল শূন্যক্রম বিক্রিয়ার। শূন্যক্রম বিক্রিয়ার। ঠিক আছে, তাহলে বোর্ডে একটু করে দেখাচ্ছি। তো ম্যাথমেটিক্যাল প্রশ্ন বোর্ডে করে দেখাচ্ছি। আচ্ছা, জিরো অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে রেট আমরা জানি k × c⁻0। আমরা এটাকে আমরা কে লিখছি। জিরো অর্ডার বলে আমরা k0ও দিতে পারি। এবার রেট রয়েছে, রেট হচ্ছে -dc/dt = k0। এখান থেকে -dc = k0/dt। আমরা ইন্টিগ্রেশন করে নেব, ইন্টিগ্রেশনের লিমিট নেব c0 to c। আলটিমেটলি এখানে k0 আসবে c0 - c/t। তাহলে হাফ লাইফ বলেছে। হাফ লাইফ মানে যখন t = t½ তখন c = c0/2। অর্থাৎ আমরা যদি এখানটা বসিয়ে দিই, তাহলে অতএব আমরা t½ = পাবো c0 - c0/2/k0।
और আমরা বলতে পারি T½ = C0/2K0। এটি হচ্ছে অর্ধায়ুর রাশিমালা। বোর্ড ওয়ার্কের মাধ্যমে আপনারা যেই প্রশ্ন পাঠাচ্ছেন সেগুলো স্যার বুঝিয়ে দিচ্ছেন। আর দুটো ফোন রয়েছে, ফোন প্রথমে একটু নিয়ে নিই। নীলোৎপম রয়েছেন আমাদের সঙ্গে। নীলোৎপম, তোমার কোয়েশ্চেন। বলবো নীলোৎপম, টিভি সাউন্ড মিউট করে প্রশ্ন করো। হ্যাঁ, প্রথম ক্রমবিক্রিয়া বিক্রিয়া হার বনাম বিক্রিয়কের কারকের লেখচিত্র অঙ্কন করো। প্রথম ক্রম আরেকবার প্রশ্নটা। প্রথম ক্রমবিক্রিয়ার বিক্রিয়া হার বনাম বিক্রিয়কের গারত্বের লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, শুনতে থাকো। ঠিক আছে, বোর্ডে আচ্ছা, দেখাচ্ছি। আরো একটা প্রশ্ন রয়েছে স্যার, সেটাও আমরা একটু নিয়ে নিই। তুহিন দাস রয়েছে আমাদের সঙ্গে। তুহিন, তোমার প্রশ্ন। ম্যাম, তুহিন সাহা বলছি। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম, হ্যাঁ, বলো। যে ভরক্রিয়া সূত্র থেকে প্রাপ্ত তাত্ত্বিক মান পরীক্ষালব্ধ মানের থেকে ভিন্ন হয় কেন? শুনতে থাকো, এই প্রশ্নটা তো পরে বলছি। শুনতে থাকো, অনুষ্ঠান দেখতে থাকো। স্যার, আপনি কি? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই। ভরক্রিয়ার সূত্র পড়াচ্ছি। একটু পরেই পড়াবো আমরা, তার মধ্যেই আলোচনা হবে, তুমি শুনতে থাকো। আর প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর এর সাথে কনসেন্ট্রেশনের লেখচিত্র, এটা বোর্ডে দেখাতে হবে। তোমরা যা যা কোয়েশ্চেন করছো, যা যা ইকুয়েশন আমাদের আলোচনা শুনতে থাকো। অবশ্যই সেই আলোচনার মধ্যেই কোনো না কোনো সময় স্যার এবং ম্যাম তোমাদের সেই উত্তর কিন্তু দিয়ে দেবে। প্রথম ক্রমের ক্ষেত্রে R = K1 × C, R ভার্সাস C প্লট করতে বলা হয়েছে। রেট R ভার্সাস C যদি আমরা প্লট করি, তাহলে এটা Y = mx, y এটা x অ্যাক্সিস, y = mx প্লট হবে। তার মানে এরকম স্ট্রেট লাইন হবে, মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, বেশ, ইকুয়েশন সমস্তটাই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা বুঝাচ্ছি। আলোচনা চলতে থাকবে। তোমরা তোমাদের যে ডিরেক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো, তোমাদের প্রশ্নও জানাতে পারো। আরও একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। প্রেলাম বিরতির পর আলোচনায় আসবো, তবে দুটো ফোন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রথম ফোন গার্গী মুখার্জির। গার্গী, তোমার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল নিচের কোন নথি থেকে রাসায়নিক বিক্রিয়ার ক্রম জানা সম্ভব? অপশন এ হচ্ছে ln(k) ভার্সেস 1/t, অপশন বি হচ্ছে ln(a/a-x) ভার্সেস স্মল t, অপশন সি হচ্ছে ln(a) ভার্সেস স্মল t, আর অপশন ডি হচ্ছে ln(k/T) ভার্সেস T। আরেকবার গার্গী, তোমার অপশনগুলো যদি একটু বলো। হ্যাঁ, অপশন এ হচ্ছে ln(k) ভার্সেস 1/t মানে ক্যাপিটাল টি, অপশন বি হচ্ছে ln(a/a-x) ভার্সেস স্মল t, অপশন সি হচ্ছে ln(a) ভার্সেস স্মল t, আর অপশন ডি হচ্ছে k/T ভার্সেস T। গার্গী, শুনতে থাকো। আরও একটা ফোন রয়েছে, সুদেষ্ণা মান্না রয়েছেন আমাদের সঙ্গে। সুদেষ্ণা, তোমার কোয়েশ্চেন। হার ধ্রুবক ও সক্রিয়করণ শক্তির মধ্যে সম্পর্ক লিখো। শুনতে থাকো, দুজনেই শুনতে থাকো। আমরা দুজনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটুখানি পড়ানো এখন একটু বাকি আছে, সেটা আগে ম্যামের কাছ থেকে শুনে নিই। আচ্ছা, তোমাদের একজনের কারো প্রশ্ন ছিল যে ভরক্রিয়া সূত্র, তো সেখান থেকে আমি বলছি যে ভরক্রিয়া সূত্রটা কি ছিল না। ভরক্রিয়া সূত্রতে আমরা দেখেছিলাম যে বিক্রিয়া হার যখন বার করা হচ্ছে তখন বিক্রিয়কের অনুসংখ্যার ঘাতে উন্নীত করা হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কের যে গাঢ়ত্ব তার পাওয়ারে অনুসংখ্যাগুলো যাচ্ছে। কিন্তু দেখা গেছে যে এইভাবে যে বিক্রিয়া হারটা পাওয়া যায় সেটা কিন্তু পরীক্ষালব্ধ বিক্রিয়া হার মানের সমান হয় না। সেই জন্য রাসায়নিক গতিসূত্র বা রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ সংক্রান্ত সূত্র দিয়ে আমরা এটাকে বলতে পারি। এখানে দেখো আমি দুটো বিক্রিয়া লিখেছি, 2a + b থেকে উৎপন্ন হয়েছে c। এখানে আমরা বিক্রিয়া হারটা কিভাবে লিখতে পারি না, r∝a² b, কেননা তোমাদের দেখে মনে হতে পারে যে 2 এর আগে মানে বিক্রিয়ক 2 এর আগে সহগ 2 আছে, তার মানে পাওয়ারটা ঘাতে উন্নীত হয়ে গেছে, মানে 2 এর সহগটা ঘাতে উন্নীত হয়ে টু দি পাওয়ারে চলে গেছে।
কিন্তু আরেকটা বিক্রিয়া দেখো 3A প্লাস 2B থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, সেখানে বিক্রিয়া হারটা কীভাবে লেখা হয়েছে না R প্রপোর্শনাল টু R স্কোয়ার কনসেন্ট্রেশন B। তাহলে এখানে বুঝতে পারছো যে এর মাথায় 2 হলো কেন, 3 হলো না কেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেইখান থেকে কিন্তু আমরা বিক্রিয়ার হার সমীকরণটা লিখতে পারি না। বিক্রিয়ার হার সমীকরণ লেখার জন্য যে এই পাওয়ারগুলো ইউজ করা হয়, এই পাওয়ারগুলো অ্যাকচুয়ালি বিক্রিয়ার গাঢ়ত্বের ঘাত। এগুলো হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাত। এই বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতগুলো পরীক্ষালব্ধ মান, পরীক্ষা দ্বারা এগুলোকে পাওয়া যায় এবং এই পরীক্ষালব্ধ মান দিয়ে আমরা কিন্তু বিক্রিয়া হার সমীকরণের বিক্রিয়া হারটা প্রকাশ করতে পারি। এবারে একটা বিক্রিয়া ধরো আমি লিখেছি এ প্লাস বিবি থেকে সিসি এবং ডিডি উৎপন্ন হয়েছে এবং এর ক্ষেত্রে আমি বিক্রিয়া হারটাকে লিখলাম কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এখানে কে বলছি আমরা কি হার ধ্রুবক, মানে এই যে বিক্রিয়া হার সমীকরণ লিখেছিলাম একটু আগেই, মানে আগের স্লাইডে, সেখানে দেখো একটা কে রাশি পেয়েছিলাম। তো কেটাকে বলা হয় হার ধ্রুবক। এই হার ধ্রুবকে কি করে বার করা হয় না, যখন বিক্রিয়ক এ এবং বি এর গাঢ়ত্বকে আমরা একক করে নেব তখন দেখা যাবে কি না বিক্রিয়ার হার ধ্রুবকের মান বিক্রিয়ার হারের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে ওই বিক্রিয়া হারকে বলা হবে ওই উষ্ণতায় ওই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে যখন এ এবং বি কে আমরা ইউনিট করে দেবো, 1 করে দেবো, সেই ক্ষেত্রে দেখা যাবে কি না আর এর মান কে এর সঙ্গে সমান বা কে এর মানটা আর এর সাথে সমান। আচ্ছা, আর একটা প্রশ্ন আমরা নিয়ে নিই। দুজনেই মোটামুটি একই প্রশ্ন পাঠিয়েছে, অলিভা ঢালি আর তনুশ্রী রায়। তাদের যেটা প্রশ্ন যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন। হ্যাঁ, এবং আগের দুটো প্রশ্ন দুটোই আমি তিনটে তাহলে একসাথে অ্যান্সার দিচ্ছি, বোর্ডেই দিতে হবে, ম্যাথামেটিক্যাল যেহেতু এগুলো। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রেট ইকুয়েশন আমরা জানি ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু k1 ইন্টু টি। এমসিকিউ যে উত্তরটা হবে, এমসিকিউ হচ্ছে এই রেট কনস্ট্যান্ট আমরা কি করে বের করব, কোনটা থেকে, কোন প্লটটা থেকে। এটাকে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে প্লট করি, ln a বাই a মাইনাস এক্স, টি যদি এই অ্যাক্সিসে প্লট করি তাহলে y ইকুয়াল টু mx হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং এর যে স্লোপ হবে সেই স্লোপটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডারই রেট কনস্ট্যান্ট এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর দ্বিতীয় প্রশ্নটা ছিল রেট কনস্ট্যান্টের সঙ্গে অ্যাক্টিভেশন এনার্জির কী সম্পর্ক। যদিও এবারে রিডিউস সিলেবাসে অ্যাক্টিভেশন এনার্জি নেই, তবুও বলে দিচ্ছে। রেট কনস্ট্যান্ট আরএনএস ইকুয়েশন থেকে আমরা পাবো কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। এইটা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, এটা রেট কনস্ট্যান্ট, এই রিলেশন থেকে আমরা পাবো। এবং পরের যে প্রশ্ন রয়েছে যে ফার্স্ট অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা সম্পূর্ণ হতে ইনফিনিটি টাইম লাগে, অর্থাৎ ইট ইজ অ্যান ইনকমপ্লিট রিয়াকশান। সেটা আমরা কী করে প্রমাণ করব। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা জানি টাইম টি ইকুয়াল টু, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা টাইম আমরা জানি টি ইকুয়াল টু 1/k1 ln a বাই a মাইনাস এক্স। যখন বিক্রিয়া কমপ্লিট হবে, রিয়াকশান যখন কমপ্লিট হবে, তখন এক্সের মানটা হবে এ, এক্সটা হচ্ছে কতটা পরিমাণ বিক্রিয়া করছে সেটা এ, ইনিশিয়াল কনসেন্ট্রেশনে পুরোটাই বিক্রিয়া করবে অ্যাট দ্য টাইম অফ কমপ্লিশন। টাইম অফ কমপ্লিশন এক্স ইকুয়াল টু, তাহলে একটু আমরা বসিয়ে দিই। অতএব টি ইকুয়াল টু 1/k1 ln a বাই a মাইনাস এ। এখানটা নিচে 0 হয়ে যাচ্ছে, ইনফিনিট হয়ে যাচ্ছে, তার মানে এটা ইনফিনিট হয়ে যাচ্ছে, অর্থাৎ অসীম সময় লাগবে। অসীম সময় লাগবে মানে কোনোদিনই কমপ্লিট হবে না। যেমন অল রেডিও অ্যাক্টিভ রিয়াকশানস আর ফার্স্ট অর্ডার রিয়াকশান, রেডিও অ্যাক্টিভ রিয়াকশান কখনোই কমপ্লিট হয় না, ইনফিনিট টাইম লাগবে। ঠিক আছে, এরই সঙ্গে দুটো ফোনও নিয়ে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে সৃজনী, তোমার কোয়েশ্চেন। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে দেখাও শূন্যক্রম বিক্রিয়ার টি হাফ তার প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক। আর একবার প্রশ্নটা। দেখাও শূন্যক্রম বিক্রিয়ার টি হাফ তার প্রারম্ভিক গাঢ়ত্বের সমানুপাতিক।
সৃজনী শুনতে থাকো, আরো একজনের প্রশ্ন নেব। সোহম গুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সোহম, তোমার প্রশ্ন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে দুমোল ও থ্রিমোল ও2, এটা হচ্ছে ওভার, এবারে দুটো স্টেপ। সোহম, কথা স্পষ্ট আসছে না। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বলছি, দুমোল ও3 থেকে থ্রিমোল ও2, এটা হচ্ছে ওভারঅল রিয়াকশন। তো এটা যে রিয়াকশনটা, এটা দুটো স্টেপে আসছে। O3 থেকে একটা হচ্ছে O2 প্লাস O, যেটা ফার্স্ট রিয়াকশন, আর সেকেন্ড একটা হচ্ছে O3 থেকে O, সেটা হচ্ছে 2O2, সেটা হচ্ছে স্লো রিয়াকশন। তো আমার প্রশ্ন হচ্ছে ওই যে উপরে যে বিক্রিয়াটা হবে 2O3 থেকে 3O2, ওটার ক্রমটা জিজ্ঞেস করছি আমি, ক্রমটা কত হবে? শুনতে থাকো সোহম, সৃজনী দুজনেই শুনতে থাকো। এর সঙ্গে আরো একটা প্রশ্ন আমরা নিয়ে নিই। প্রশ্ন নম্বর 6 ম্যাম, প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে T1/2 ও T3/4 এর অনুপাত কত? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রমবিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, বোর্ডে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 6। আমি দেখাচ্ছি কিন্তু স্লাইড এখন screen-এ শো এসে করছে না। স্লাইডটা একবার দেখাতে পারলে ভালো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে T ইকুয়াল টু 1/K1 ln A/A minus X। কোশ্চেন নাম্বার কি আছে, টি হাফ এবং T3/4 এর অনুপাত কত? তাহলে টি হাফ কি করে হবে না, when T equal to T half, তখন X equal to A/2। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি T half equal to 1/K1 ln A/A minus A/2। ক্যালকুলেশন করলে এটা আসবে 0.693/K1। একইভাবে আমরা T3/4 করব। এমনি একটা প্রবলেমই আছে যে T3/4 ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে টি হাফের দ্বিগুণ হয়, সেখান থেকে আমরা ডাইরেক্ট এমসিকিউ হলে এভাবে করে নেবো, কিন্তু আমরা করে দেখাই বোর্ডের প্রশ্ন যদি হয় তখন কিন্তু করে দেখাতে হবে এভাবে। T3/4 ইকুয়াল টু একই রকমভাবে হবে 1/K1 ln 3/4, মানে 3/4 অংশ বিক্রিয়া ঘটবে, তার মানে A মাইনাস 3A/4। আলটিমেটলি এটা আমরা করবো, এটা করলে আলটিমেটলি আসবে 2 × 0.693/K1। তাহলে আমরা যদি রেশিও করে নিই, টি হাফ টু T3/4 ইকুয়াল টু 1:2, অর্থাৎ 3/4 অংশ, অর্থাৎ 75%, 75% বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময় লাগবে সেটা টি হাফের দ্বিগুণ হবে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এর সঙ্গে কি আরও একটা ইকুয়েশনে নিয়ে প্রশ্ন রয়েছে, সেটাও নিয়ে নিই একেবারে। একটি প্রথম ক্রমবিক্রিয়ার হার ধ্রুবক 1.5 × 10⁻⁻1 পার সেকেন্ড। যদি T1 ও T2 সময়ে বিক্রিয়াটির যথাক্রমে 50% ও 75% সম্পন্ন হয়, তাহলে T2 ও T1 এর অনুপাত কত? প্রশ্ন পাঠিয়েছে শ্রীপর্ণা পাত্র, অঙ্গুয়া গদাধর হাই স্কুল থেকে। আরেকবার ওই ইকুয়েশনটা বলবো। হ্যাঁ, K1 ইকুয়াল টু 1.5 × 10⁻1 সেকেন্ড ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে T1 আর T2 50%, 75% অনুপাত। তার মানে এটা আমরা এক্ষুনি যে অঙ্কটা করলাম ওই অঙ্কটাই রয়েছে, অর্থাৎ একই রকম হবে, সেমভাবে একদম একইভাবে আমরা পরপর করব। K1 এর মান দেওয়া রয়েছে T ইকুয়াল টু 1/K1 ln A/A minus X। একদম একই প্রশ্ন যেটা আছে একই রকম। তাহলে T1 ইকুয়াল টু, এটা যদি 50% হয় তাহলে 1/K1, K1 এর মান দেওয়া রয়েছে, আমরা K1 এর মান বসাবোই না, লাভ হবে না, তাতে অ্যান্সার এসে যাবে। A মাইনাস A/2 করবো, এখানে ওটা ln 2/K1 আসবে। তেমনি একইভাবে T2 যেটা 75%, তা আমরা 1/K1 ln A/A minus 3A/4, এটা আসবে ln 4/K1। এবার আমরা রেশিও করে নেব T1:T2, যে রেশিও দেওয়া থাকে T1:T2 যদি দেওয়া থাকে তাহলে ওটা 1:2 হবে। ln 4 মানে 2 ln 2, ln 2/K1 ক্যান্সেল হবে,
অর্থাৎ 1:2 হবে, একই প্রবলেম। K1 এর মান আমাদের কোনো কাজে লাগবে না, K1 এর মান থাকলেও মান বসিয়েও কেউ করতে পারে, কিন্তু দরকার হবে না। ঠিক আছে, সমস্ত ইকুয়েশন আপনারা যারা প্রশ্ন পাঠিয়েছেন এবং যারা ডিরেক্ট ফোনও করছেন, আপনাদের সমস্ত ইকুয়েশন কিন্তু বোর্ড ওয়ার্কের মাধ্যমে স্যার ম্যাম বুঝিয়ে দিচ্ছেন, ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। আলোচনায় থাকবো, আরও প্রশ্নও নেব, তবে একটা বিরতির সময় হয়েছে, আবারও একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আরও একটা প্রশ্ন নেব। অনন্যা রক্ষিতের প্রশ্ন, লেক স্কুল ফর গার্লস থেকে অনন্যা রক্ষিত পাঠাচ্ছে, যেটা অতিরিক্ত জলের উপস্থিতিতে মিথাইলের আম্লিক অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ একটি প্রথম ক্রমের বিক্রিয়া, কিন্তু এর ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কেন? ম্যাম, আম্লিক মাধ্যমে যখন মিথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় যে ওর বিক্রিয়া হারটাকে আমরা কীভাবে লিখতে পারি, মানে সমীকরণটা কীভাবে লিখতে পারি, CH3COO CH3 প্লাস H2O। সেখান থেকে CH3COOH উৎপন্ন হয়েছে এবং মিথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। তাহলে রেট ইকুয়েশন থেকে দেখে কি মনে হচ্ছে আমাদের যে বিক্রিয়া হারটা কার কার উপর ডিপেন্ড করবে, না মিথাইল অ্যাসিটেট এবং জলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এর বিক্রিয়া হারটা লেখা হয় কিভাবে, না R=K ইন্টু কনসেন্ট্রেশন অফ মিথাইল অ্যাসিটেট, অনলি মিথাইল অ্যাসিটেট। এখানে জলের কিন্তু কোনো প্রসঙ্গ লেখা থাকে না। কেন না, এখানে জলের গাঢ়ত্ব, এই জলীয় দ্রবণে জলের গাঢ়ত্ব এতটাই বেশি থাকে যে জলের গাঢ়ত্বের পরিবর্তনটা খুব নগণ্য হয় এবং সিস্টেমে এই জলের মানটাকে তাই স্থির রাখা থাকে। তাই এইভাবে যদি রেট ইকুয়েশন প্রকাশ করা হয় একটা মাত্র বিক্রিয়কের গাঢ়ত্বের সাপেক্ষে, তাকে আমরা কি বলি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আর যদি ক্ষারীয় মাধ্যমে মিথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে CH3COOCH3 প্লাস OH মাইনাস, সেখান থেকে উৎপন্ন হচ্ছে CH3COO মাইনাস প্লাস CH3OH। এখানে বিক্রিয়া হারটা যখন লেখা হয় তখন কীভাবে লেখা হয়, না মিথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশন সঙ্গে লেখা থাকে OH মাইনাসের কনসেন্ট্রেশন। তো দেখো এখানে দুটো বিক্রিয়কের দ্বারা কিন্তু, বিক্রিয়কের গাঢ়তের দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি রেটটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে বিক্রিয়ক দুটো মানে কি হবে, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আসবে। আচ্ছা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যেহেতু আমরা পৌঁছে গিয়েছি, সুতরাং এই 1 ঘন্টার মধ্যে আপনাদের যা সমস্ত কোয়ারিজ ছিল সমস্তটাই স্যার ম্যাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যতটা সম্ভব। তবে বাড়িতে হোমওয়ার্কের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট কিছু রয়েছে। টিভি স্ক্রিনে নজর রাখুন এবং প্রয়োজন হলে ছবি তুলে নিন। আমরা অ্যাসাইনমেন্ট কোন কোন প্রশ্নগুলো অনুশীলন করবেন সেগুলো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট 1 এই মুহূর্তে টিভি স্ক্রিনে রয়েছে। তোমরা যারা এই মুহূর্তে জি24 ঘন্টায় নজর রেখেছো, ফোনে ছবি তুলে নিতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদেরই অনুশীলনে সুবিধা হবে। আমরা এবার অ্যাসাইনমেন্ট 2-এ যাব। অ্যাসাইনমেন্ট 2 এর ছবি রয়েছে, তোমরা ছবি তুলে নাও। এরই পাশাপাশি অ্যাসাইনমেন্ট 3 এর দিকেও আমরা নজর রাখি। অ্যাসাইনমেন্ট 3 এই মুহূর্তে টিভি স্ক্রিনে রয়েছে। অ্যাসাইনমেন্ট 3 এর পর আমরা এবার যাব অ্যাসাইনমেন্ট 4-এ। অ্যাসাইনমেন্ট 4 রয়েছে, এরপর যাই অ্যাসাইনমেন্ট 5-এ, লাস্ট অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট অর্থাৎ হোমওয়ার্ক তোমরা কি করবে সেই প্রশ্নও তোমাদের সামনে রাখা হলো। আমি স্যার এবং ম্যামকে খুব সংক্ষেপে একটুখানি বলতে বলবো। স্যার, প্রথমে আপনার কাছে আসি, ছাত্রদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, পড়ুয়াদের উদ্দেশ্যে। আচ্ছা, এই লকডাউন পরিস্থিতিতে পড়াশোনার হার অনেকেরই কমে গেছে, কিন্তু আমাদের সরকারি প্রচেষ্টায় অনেকটাই সেটা সুবিধা হচ্ছে। টিভির মাধ্যমে অনেকেই পাচ্ছে, কিন্তু সব কোশ্চেন সব কিছু তো আলোচনা সম্ভব নয়। ফলে তোমাদেরকে বাড়িতে পড়তে হবে, বাড়িতে পড়াশোনা করেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বোর্ডের পরীক্ষা হবে এপ্রিল মাসে, এবং তারপরে আবার অন্যান্য কম্পিটিটিভ এক্সাম আছে, সেগুলোতে খুব ভালোভাবে পড়তে হবে, তা নাহলে কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ক্র্যাক করা যাবে না। অতএব সব মিলিয়ে তোমাদেরকেই পড়তে হবে বাড়িতে। এই পরিস্থিতিতে আমাদের হয়তো আমরা অনেকটা সময় পেয়েছি, কিন্তু সময় পেলেও বাড়িতে থাকার জন্য আমাদের অনেকেরই একঘেয়েমি এসে গেছে, সেটা একটা অসুবিধে। ক্লাসরুমের অভ্যাস, যে মোবিলিটি থাকে, যে মোমেন্টাম থাকে স্কুলে গেলে, সেই মোমেন্টামটা একটু নষ্ট হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তবুও আমাদেরকে পড়তেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের। ফলে আমাদেরকে বাড়িতে অনুশীলন করতে হবে, বিভিন্ন প্রশ্নগুলো সলভ করতে হবে, তাহলে আমরা মোটামুটি সবই অ্যান্সার করতে পারবো। তোমাদেরও বলছি আমি যে সামনেই পরীক্ষা, আগে ভালো করে পড়াশুনো করো। ফেব্রুয়ারি মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারপরে মার্চ বাদ দিয়ে এপ্রিল মাসে তোমাদের থিওরি পরীক্ষা ভালো করে পড়াশুনো করো। যে প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টসে তোমরা পেয়েছো বা এই অনলাইন ক্লাসে তোমাদের দেওয়া হচ্ছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো। যা প্রশ্ন বা ডাউট তোমায় থাকছে সেগুলো আমাদেরকে সেন্ড করো, আমরা নিশ্চয়ই তোমাদের সলভ করার চেষ্টা করব। বাংলা শিক্ষা পোর্টালে দিয়ে দেওয়া হবে।
একদমই, আমরা অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। স্যার ম্যাম দুজনকে অনেক ধন্যবাদ। এরই পাশাপাশি যারা এই মুহূর্তে জি24 স্ক্রিনে নজর রেখেছো তাদের জন্য জানিয়ে রাখি যে এরপর বাংলা শিক্ষা ক্লাসরুম নিয়ে আমাদের দেখা হচ্ছে আবারও সোমবার। বিষয় থাকছে ম্যাথ এবং দশম শ্রেণীর ম্যাথ এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সরল সুদ কষা সেদিন তোমাদের সামনে ব্যাখ্যা করা হবে। এরই পাশাপাশি জানিয়ে রাখি রবিবার বেলা 12টার মধ্যে তোমরা তোমাদের প্রশ্ন পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে রাখি 9830409773। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রবিবার বেলা 12টার মধ্যে তোমরা তোমাদের প্রশ্ন পাঠাতে পারো এবং ইমেল আইডিও রয়েছে, মেলও করতে পারো, তবে অবশ্যই বেলা 12টার মধ্যে রবিবার। মেল আইডিটাও জানিয়ে দিই, BS অর্থাৎ বাংলার শিক্ষা ক্লাসরুম 2022@gmail.com। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ইমেল আইডিতে বেলা 12টার মধ্যে রবিবার তোমরা তোমাদের প্রশ্ন পাঠিয়ে দাও। সোমবার দশম শ্রেণীর অঙ্ক থাকছে বিষয়। বাংলা শিক্ষা ক্লাসরুম আপাতত এখানেই শেষ করছে। নজর থাকুক জি24 ঘন্টায়।